Assalamu alaikum. This is Muhammad Ariful Islam. Welcome you to the concept of law of conservation of energy. শক্তি সংরক্ষণশীলতা নীতি। স্পেসিফিক্যালি বললে যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতার নীতির কনসেপ্টের উপর একটা লেকচার সিরিজ শুরু করতে চলেছি। হ্যাঁ, এটা কোনো একটা ভিডিও বা একটা লেকচার হবে না, বেশ কয়েকটা লেকচারের একটা সিরিজ হবে। মেনলি এই টপিকটাকে এতটাই ইম্পর্টেন্স এই জন্য দিতেছি কারণ সচরাচর আমরা নিউটনিয়ান বলবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি বা পর্যাবৃত্ত গতি সরল দোলকের ম্যাথগুলোতে এই কনসেপ্টের উপর কিছু কিছু প্রবলেম সলভ করে থাকি। কিন্তু বিগত সালগুলোতে দেখা গেছে যে এই চ্যাপ্টারগুলোর বাহিরেও মহাকর্ষ, অভিকর্ষ, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই চ্যাপ্টারগুলো থেকে এই কনসেপ্টের উপর সলভ করতে হয় এমন কিছু প্রবলেম এসেছে। কিন্তু সচরাচর আমরা এই চ্যাপ্টারগুলো থেকে এই টাইপের প্রবলেম সলভ করি না বলেই আসলে হয়তো এই ম্যাথগুলো আমরা সলভ করতে পারিনি। সো আমার পারপাসটা হবে যে এইচএসসি এর ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলো থেকে যে টপিকগুলোর সাথে যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতার নীতিকে কম্বাইন করে কিছু প্রবলেম ডেভেলপ করা যায় ওই টাইপের প্রবলেমগুলোকে ডিসকাস করা। হ্যাঁ, আমি বলতেছি না যে এই কয়েকটা ম্যাথ করলেই সব কমন পাওয়া যাবে, কিন্তু অ্যাটলিস্ট আমাদের আইডিয়া ডেভেলপমেন্টের রেঞ্জটা যেন একটু বেশি হয়, যেন আমরা এই রিলেটেড প্রবলেমগুলো দেখলে মাথায় ক্লিক করে যে এখানে আমরা যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতার নীতিটা অ্যাপ্লাই করতে পারি। সো কথা না বাড়িয়ে আজকে লেকচারটি শুরু করি। আজকে মেনলি আমরা ডিসকাস করব প্রাস এবং শক্তি সংরক্ষণশীলতা নীতির কম্বাইন কিছু প্রবলেম নিয়ে। তো চলো শুরু করা যাক। ফার্স্টলি আমরা এই প্রবলেমটি সলভ করব। প্রবলেমটি হচ্ছে যে এই পাত্রে একটি স্প্রিং আছে, এই স্প্রিংকে সংকুচিত করে ছেড়ে দেওয়া হলো। এখন স্প্রিংটা সংকুচিত করে ছেড়ে দিলে স্প্রিংটা কিন্তু ডান দিকে একটু প্রসারিত হবে, ফলে তার সাথে যুক্ত এই বলটি আনুভূমিক বরাবর একটা বেগ সে ভি অর্জন করবে। ফলে কিছুক্ষণ পরে এই বলটি কিন্তু ভূমিতে এসে পড়বে। এখন প্রশ্ন চাওয়া হয়েছে যে এই বি পাত্রটিকে ভূমিতে কোথায় রাখতে হবে যেন এই বলটি গিয়ে সেই বি পাত্রে পড়ে। এখন এটা আমরা সিম্পলি সলভ করতে পারি প্রাসের আনুভূমিক সরণের কনসেপ্টের মাধ্যমে। অর্থাৎ এই ভি বেগ নিয়ে এই বলটি ভূমি বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে এইটুকু বের করতে পারলে কিন্তু আমরা বলে দিতে পারবো যে এই বি পাত্রটিকে কোথায় রাখতে হবে। তবে এই আনুভূমিক সরণ বের করার জন্য এই বেগ ভি এর মানটা আমাদের নির্ণয় করতে হবে, এবং এটা নির্ণয় করতে গিয়েই আসলে শক্তি সংরক্ষণশীলতা নীতির কনসেপ্টটা খাটাতে হবে। আমরা জানি যে যখন এই স্প্রিংটাকে সংকুচিত করা হয়েছিল তখন এর মধ্যে একটা নির্দিষ্ট বিভব শক্তি সঞ্চিত হয়েছে, এবং যখন এই স্প্রিংকে ছেড়ে দেওয়া হয়েছে তখন স্প্রিংটি ওই বিভব শক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করে ডান দিকে একটু প্রসারিত হয়েছে, এবং ওর সাথে যুক্ত এই যে বল এটাও কিন্তু একই পরিমাণ গতিশক্তি অর্জন করে আনুভূমিক বরাবর এই ভি মানের বেগটা অর্জন করেছে। সো আমরা বলতে পারি যে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি অর্থাৎ হাফ কে এক্স স্কোয়ার রূপান্তরিত হয়েছে বলের অর্জিত গতিশক্তি অর্থাৎ হাফ এম ভি স্কোয়ারে। সো আমরা এই যে ইকুয়েশনটা ডেভেলপ করলাম এখান থেকে আসলে আমরা বেগ ভি এর মানটা নির্ণয় করতে পারবো। দুই পাশ থেকে হাফ ক্যান্সেল করে দিলে স্প্রিং ধ্রুবক কে এর ভ্যালু দেওয়া আছে 100 নিউটন পার মিটার, সংকোচনের পরিমাণ দেওয়া আছে 5 সেন্টিমিটার অর্থাৎ 0.05 মিটার, বলের ভর দেওয়া আছে 0.1 কেজি, এবং বেগ ভি আমাদের নির্ণয় করতে হবে। সো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা ভি এর মান পাবো 1.59 মিটার পার সেকেন্ড। এরপর আমরা প্রবলেমটাকে দুইভাবে অ্যাপ্রোচ করতে পারি। আমরা বের করে নিতে পারি যে বলটির ভূমিতে আসতে কত সময় লাগবে। এই সময়টা আমরা সহজে হিসাব করতে পারি হাইটের ফর্মুলা দিয়ে। আমরা জানি যে যে কোনো প্রাসের জন্য হাইটের ফর্মুলা হবে h ইকুয়াল টু ইউ সাইন আলফা টি। সো এই বেগটাকে আমরা ভি লিখেছি, সো ভি সাইন আলফা টি প্লাস হাফ জিটি স্কোয়ার। প্রাসটা যদি ঊর্ধ্বমুখী হইতো তাহলে এখানে সাইনটা আসতো মাইনাস, যেহেতু বলটি নিচের দিকে পড়তেছে তো এখানে আসবে প্লাস। সো এখানে ডায়াগ্রামে এইচ এর ভ্যালু অর্থাৎ হাইটটা দেওয়া আছে 2 মিটার, সো এইচ ইকুয়াল টু 2। এখানে ভিটি এগুলোর মান আসলে বসানো লাগবে না, কারণ আমরা জানি যে যেহেতু আনুভূমিক ভাবে নিক্ষিপ্ত সো এখানে আলফার ভ্যালুটা হলো 0 ডিগ্রি। সো আলফাটা যদি 0 হয়ে যায় তাহলে সাইন আলফা 0, অর্থাৎ প্রথম টার্মটাকে আমরা শূন্য করে দিতে পারি। এর পরের অংশে হাফ ইন্টু জি, জি এর ভ্যালু প্রশ্নে বলে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং সময় টি আমাদের নির্ণয় করতে হবে। সো এখান থেকে হিসাব করলে আমরা সময় পাবো অ্যাপ্রক্সিমেটলি 0.6324 সেকেন্ড। এখন যদি আমরা আনুভূমিক সরণ নির্ণয় করতে চাই তাহলে আমরা জানি যে একটি প্রাসের জন্য আনুভূমিক সরণ হলো x ইকুয়াল টু ইউ কজ আলফা টি, এখানে ভি দ্বারা লিখেছি, সো ভি কজ আলফা টি।
এখানে আমরা ভি নির্ণয় করেছি 1.59 মিটার পার সেকেন্ড। আলফার ভ্যালুটা যেহেতু 0 ডিগ্রি, সো কজ আলফাকে আমরা 1 লিখতে পারি এবং সময়টা নির্ণয় করেছি আমরা 0.6324 সেকেন্ড। সো এখানে আমরা আনুভূমিক সরণ পাবো অ্যাপ্রক্সিমেটলি 1 মিটার, যেটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। অর্থাৎ আমরা যদি এ পাত্র থেকে বি পাত্রের ডিস্টেন্সটা 1 মিটার রাখি, তাহলে এই বলটি গিয়ে বি পাত্রে পড়বে। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলা জরুরি যে আমি কিন্তু এখানেও একটা এক্স লিখেছি, এখানেও একটা এক্স লিখলাম, ওটা কিন্তু সেম জিনিস না। এটা হলো সংকোচনের পরিমাণ, এটা হলো আনুভূমিক সরণ। সো এটাকে আমি অন্যভাবে ডিনোট করি, এটাকে এক্স প্রাইম দিয়ে দিলাম, এটা হলো আনুভূমিক সরণ। প্রবলেমটিকে এখন আমরা আরেক অ্যাপ্রোচে সলভ করব। সো ওই অ্যাপ্রোচেও আমাদের এই বেগ ভি এর ভ্যালুটা বেরি করতে হবে। তবে এরপর আমাদের ভূমিতে পতিত হইতে কত সময় লাগবে সেই টি এর ভ্যালুটা বের না করেও ডিরেক্টলি সঞ্চার পথের সমীকরণ দ্বারা এই আনুভূমিক সরণটা বের করা সম্ভব। আমরা জানি যে প্রাসের জন্য সঞ্চার পথের সমীকরণ y ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2u স্কোয়ার cos স্কোয়ার আলফা। যদি প্রাসটি উপরের দিকে উড্ডয়মান হয় তাহলে এখানে সাইনটা হবে মাইনাস, যেহেতু বলটি নিচের দিকে পড়তেছে, তো এখানে সাইনটি হবে প্লাস। সো এখানে ওয়াইটি হলো উচ্চতা, যেটার ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 2। এখানে আবারও আনুভূমিকভাবে নিক্ষিপ্ত হওয়ার জন্য আলফাটা হবে 0 ডিগ্রি, সো প্রথম টার্মটা এখানে 0। এরপর জি এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 10। এখানে এক্স এর ভ্যালুটি বের করতে হবে। আবারও আমরা এই নোটেশনটা একটু চেঞ্জ করে নিই, যেহেতু এক্স আমরা অলরেডি ব্যবহার করছি, সো এগুলোকে আমরা এক্স প্রাইম দিয়ে দিই। সো এক্স প্রাইম স্কোয়ার, এই আনুভূমিক সরণটা বের করতে হবে, ডিভাইডেড বাই 10 ইন্টু ইউ। এই ইউটা হলো আসলে ভি, অর্থাৎ 1.59 স্কোয়ার ইন্টু এই কজ আলফার ভ্যালু হবে 1, যেহেতু আলফাটা হলো 0। সো এখান থেকেও যদি আমরা আনুভূমিক সরণ এক্স প্রাইমের ভ্যালুটা ক্যালকুলেট করে বের করি, সেটা অ্যাপ্রক্সিমেটলি 1 মিটারই আসবে। তো যে অ্যাপ্রোচে সুবিধা হয় বা কনসেপ্টটা সহজে বোঝা যায় সেভাবে সলভ করলে। নেক্সট আমরা এই প্রবলেমটি সলভ করব। প্রবলেমটি হচ্ছে যে 30 মিটার উঁচু হতে এ বিন্দু থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে একটা নির্দিষ্ট ভরের বস্তুকে একটা কোণে ছুঁড়ে মারা হলো। কিছুক্ষণ পর এই বস্তুটি ভূমিতে চলে আসবে এবং এর গতিপথের উপর 3টা বিন্দু দেয়া আছে, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু। এই 3টা বিন্দুকে অতিক্রম করার সময় ওই বস্তুটির বেগ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। যদি ধরি যে বি বিন্দুতে বেগ ভিবি, সি বিন্দুতে বেগ ভিসি এবং ডি বিন্দুতে বেগ ভিডি, তাহলে 3টা বেগের মান নির্ণয় করতে হবে। এই 3টা মান আমরা সহজে বের করতে পারি যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতা নীতির মাধ্যমে। সংরক্ষণশীলতা নীতি অনুসারে এই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু এই গতিপথের যে কোনো বিন্দুতেই মোট যান্ত্রিক শক্তিটা সংরক্ষিত থাকবে, অর্থাৎ মান সমান হবে। অর্থাৎ আমি যদি ধরি যে এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি ইএ এবং বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি ইবি, তাহলে দুটার মান সমান হবে। আমরা জানি যে যান্ত্রিক শক্তি বলতে ধরা হয় বিভব শক্তি এবং গতি শক্তিকে, অর্থাৎ সাউন্ড এনার্জি, হিট এনার্জি, ফ্রিকশনাল এনার্জি এগুলাকে কনসিডার করা হয় না। অর্থাৎ এই বিন্দুতে বস্তুটির মোট যান্ত্রিক শক্তি দ্বারা বোঝাচ্ছে এই বিন্দুতে সঞ্চিত বিভব শক্তি এবং ওই বিন্দুতে গতি শক্তি। সো এখন আমরা দেখতেছি যে এই বিন্দুটি ভূমি থেকে 30 মিটার উচ্চতায় অবস্থিত। সো এই বিন্দুতে বস্তুটির মধ্যে সঞ্চিত বিভব শক্তি হবে mg × 30 এবং এই বিন্দু থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারা হয়েছে, সো ওখানে গতিশক্তি হবে হাফ m × 20 স্কোয়ার। বি বিন্দুটি ভূমি থেকে 40 মিটার উচ্চতায় অবস্থিত, সো বি বিন্দুতে সঞ্চিত বিভব শক্তি হবে mg × 40 এবং বি বিন্দুর আমরা বেগকে ধরে নিয়েছি ভিবি, সো ওই বিন্দুতে গতিশক্তি হবে হাফ m ভিবি স্কোয়ার। এখানে যদি আমরা জি এর মানটা 9.8 ধরে নিই এবং প্রতিটা টার্ম থেকে m কে ক্যান্সেল করে দিই, তাহলে ক্যালকুলেশন করে এখান থেকে আমরা ভিবিটা পাবো 14.1 মিটার পার সেকেন্ড। সো সেম কনসেপ্ট ইউজ করে নেক্সট আমরা সি বিন্দুতে গতিবেগটা বের করে নিই। সো এখানে যেহেতু আমরা বি বিন্দুতে বেগও পেয়ে গিয়েছি, সো আমরা চাইলে ইবি ইকুয়াল টু ইসি করে সি এর বেগটা বের করতে পারি, অথবা ই এর সাথে ইসিটা নিতে পারি। যেহেতু আমরা ই এর ইকুয়েশনটা একবার লিখেছি, সো আমার মনে হয় ওটা করলেই সবচেয়ে সহজ হয় এবং নির্ভুল হয়। সো আমরা ই এ ইকুয়াল টু ইসি নিলাম। ই এর ইকুয়েশন এর আগে আমরা লিখেছি mg × 30
প্লাস হাফ এম 20 স্কোয়ার। সি বিন্দুটি কিন্তু এই বিন্দু বরাবরই অবস্থিত, অর্থাৎ সি বিন্দুর উচ্চতাও এখানে 30 মিটার। সো সি বিন্দুতেও সঞ্চিত বিভব শক্তি হবে mg ইন্টু 30 এবং সি বিন্দুতে গতিশক্তি হবে হাফ এম ভিসি স্কোয়ার। দুই পাশ থেকে mg30 কে আমরা ক্যান্সেল করে দিতে পারি। হাফ এম 20 স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ভিসি স্কোয়ার। উভয় পক্ষ থেকে যদি হাফ এম কেও যদি আমরা ক্যান্সেল করে দিই, সো এখান থেকে কিন্তু আমরা পাইতেছি ভিসি ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড, জাস্ট ইকুয়াল টু দ্য ভেলোসিটি অফ এ পয়েন্ট। অর্থাৎ এ বিন্দু থেকে যত বেগে নিক্ষেপ করা হয়েছিল সি বিন্দুতে আস্তে আস্তে তার বেগটা কিন্তু এ বিন্দুর বেগের সমানই হবে। এটার পেছনে আসলে আমরা থিওরিটিক্যালিও এক্সপ্লেনেশন দিতে পারি যে যেহেতু এই এ বিন্দু এবং সি বিন্দু একই উচ্চতায় অবস্থিত, সো এদের বিভব শক্তিটা সমান। এখন মোট শক্তি অর্থাৎ ইএ এবং ইসি যদি ইকুয়াল হইতে হয় এবং এদের যদি বিভব শক্তিও সমান হয়ে থাকতে হয়, তাহলে কিন্তু এদের গতি শক্তিটা অবশ্যই সেম। এখন দুটা বিন্দুতে গতি শক্তিও সেম, তাদের ভরও সেম, তাহলে কিন্তু তাদের বেগ দুটা অবশ্যই সমান হতে হবে। তো এখান থেকে আমরা একটা কনক্লুশন নেব যে যদি একটা বস্তুকে একটা নির্দিষ্ট বেগে ছুঁড়ে মারা হয় এবং কিছুক্ষণ সময় পরে বস্তুটা ওই উচ্চতাতেই আবার ফিরে আসে, তাহলে কিন্তু ওই উচ্চতায় ওর বেগটা হবে আদি বেগেরই সমান। সো এই কনক্লুশনটা আমরা একটু মাথায় রাখবো, এরপরে কিছু কিছু প্রবলেমে এই কনক্লুশনটাতে আমরা অনেক সহজে হিসাব করতে পারবো। সো নেক্সট আমরা ডি বিন্দুতে বেগ নির্ণয় করি। সো আমরা চাইলে ইসি ইকুয়াল টু ইডি করেও ডি বিন্দুতে নির্ণয় করতে পারি, ইবি ইকুয়াল টু ইডি করে অথবা ই ইকুয়াল টু ইডি করে। তবে আগের মতোই আমি এ বিন্দুর সাথেই ডি বিন্দুটাকে নিলাম। সো এই বিন্দুতে আমরা যান্ত্রিক শক্তি ইকুয়েশন এর আগে লিখেছি mg ইন্টু 30 প্লাস হাফ এম ইন্টু 20 স্কোয়ার। ডি বিন্দুটি কিন্তু ভূমির উপরেই অবস্থিত, সো এর উচ্চতা হলো 0 এবং ডি বিন্দুতে আমরা বেগ ধরে নিয়েছি ভিডি। সো ডি বিন্দুতে গতিশক্তি হবে হাফ এম ভিডি স্কোয়ার। সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, সো এখানে আমরা পাবো ভিডি ইকুয়াল টু 31.6 মিটার পার সেকেন্ড। সো আমাদের যে তিনটা ভ্যালুর প্রয়োজন ছিল ওই তিনটা ভ্যালু হচ্ছে 14.1, 20 মিটার পার সেকেন্ড এবং 31.6। তবে এখানে ভ্যালুগুলো দিয়ে কিন্তু আমরা থিওরিটিক্যাল একটা জিনিস আসলে এক্সপ্লেন করতে পারি, যে আমরা দেখতেছি যে এ বিন্দুতে গতিটা ছিল 20, বি বিন্দুতে এর গতিবেগটা হয়েছে 14.1, সি বিন্দুতে হয়েছে আবারও 20 এবং ডি বিন্দুতে আস্তে আস্তে হয়ে গিয়েছে আবার 31.6। অর্থাৎ এই সর্বোচ্চ উচ্চতা বি বিন্দু পর্যন্ত যাইতে এর কিন্তু গতিবেগটা হ্রাস পেয়েছে। আগে ছিল 20, হ্রাস পেয়ে হয়ে গেছে 14, এরপরে আবার ধীরে ধীরে এর গতিবেগটা বৃদ্ধি পেয়ে ভূমিতে এসে সে 31.6 বেগে আঘাত করেছে। তো এটার ব্যাখ্যা হচ্ছে অবশ্যই আমাদের জি অর্থাৎ অভিকর্ষ বল যখন আসলে এ থেকে বি বিন্দুতে যাচ্ছিল, এর আসলে বেগের লম্ব উপাংশকে জি এর ভ্যালুটা মন্দিত করেছে, অর্থাৎ এর বেগটা ধীরে ধীরে হ্রাস করেছে। কিন্তু বস্তুটা যখনই এই ডান পাশের পোর্শনে নিচের দিকে নামতে শুরু করেছে, জি কিন্তু এর আর মন্দন ঘটায়নি, এর ত্বরণ ঘটাইছে। সো এর বেগটা আবার ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। নেক্সট আমরা এই প্রবলেমটি সলভ করব। তবে প্রথমে কোশ্চেনে দেওয়া ডেটাগুলো ইউজ করব না, প্রথমে ভেরিয়েবল ধরে একটা ইকুয়েশন ডেভেলপ করব, এরপর ওই ইকুয়েশনে প্রশ্নে দেওয়া ভ্যালুগুলো বসাবো। সো ধরে নিই যে এম ভরের একটি বস্তুকে এই বিন্দু থেকে আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণ করে এবং ভি মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছিল। কিছুক্ষণ পরে এই বস্তুটি যখন আবার ভূমিতে এসে আঘাত করবে তখনকার ভরবেগ এবং যখন নিক্ষেপ করা হয়েছিল সেই মুহূর্তের ভরবেগের পরিবর্তনটা বের করতে হবে। অর্থাৎ আমি যদি ধরি যে নিক্ষেপণ বিন্দুতে ভরবেগটা হলো p1 এবং যখন সেটা ভূমিতে আবার আঘাত করতেছে সেই মুহূর্তের ভরবেগ হলো p2, তাহলে আমাদের p2 মাইনাস p1 টা ফাইন্ড আউট করতে হবে। তো যেহেতু আমরা ভরবেগের পরিবর্তন বের করব, তাহলে দুই বিন্দুতে ভরের মান কত এবং বেগের মান কত সেটা আমাদের জানতে হবে। আমরা জানি যে দুই বিন্দুতে ভরের মানটা তো অবশ্যই সেম থাকবে, কিন্তু বেগ সেম থাকবে কিনা প্রথমে এটা বেছে নিতে হবে। আমরা
লাস্টের ম্যাথে একটা কনক্লুশন নিয়েছিলাম যে একটা বস্তুকে যখন একটা নির্দিষ্ট বেগে ছুঁড়ে মারা হয় তখন ওই বস্তুটা যখন ওই হাইটে আবার ফিরে আসবে তখন কিন্তু তার বেগটা সেম থাকবে, মোট শক্তিটা সেম থাকার জন্য। অর্থাৎ যখন ভূমি থেকে ভি বেগে এটাকে ছুঁড়ে মারা হয়েছিল, এটা কিন্তু ঠিক সেই ভি মানের বেগেই এসে আবার ভূমিতে আঘাত করবে, তবে ডিরেকশনটা হবে ভিন্ন। এখন ফার্দার ক্যালকুলেশন করার জন্য আমাদের এই অ্যাঙ্গেলটার প্রয়োজন হবে, অর্থাৎ আনুভূমিকের সাথে এই শেষ বিন্দুতে ভিটা কত ডিগ্রি কোণ করেছে। সো এটা আমরা সহজেই আসলে যে বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছে ওটার আনুভূমিক উপাংশ থেকে বের করে নিতে পারি। আমরা জানি যে এই ভি বেগটি আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণ করায় এর আনুভূমিক উপাংশ হবে ভি কস থিটা এবং উলম্ব বড় উপাংশ হবে ভি সাইন থিটা। উলম্ব বরাবর এই ভি এর অংশটুকু অর্থাৎ ভি সাইন থিটা জি এর কারণে কখনো বাড়বে কখনো কমবে, তবে এই আনুভূমিক বরাবর কোনো প্রকার অভিকর্ষ ত্বরণের ইফেক্ট না থাকায় ভি কস থিটা কিন্তু গতিপথের যে কোনো বিন্দুতেই মানটা সেম রাখবে। অর্থাৎ আমি যদি বলি উপরের এই বিন্দুতে আনুভূমিক বেগ কত, তাহলে কিন্তু এই ক্ষেত্রে ভি কস থিটা হবে। আমি যদি বলি যে এই সর্বোচ্চ বিন্দুতে আনুভূমিক বরাবর বেগ কত, এটাও কিন্তু ভি কস থিটা হবে। অনুরূপভাবে যে মুহূর্তে সে এই বলটি পৃথিবীতে আঘাত করতেছে তখন তার আনুভূমিক বেগটাও আসলে ভি কস থিটাই হবে। এখন যদি ভি এই দিক বরাবর হয় এবং আনুভূমিক বরাবর ভি কস থিটাই থাকতে হয় তাহলে কিন্তু এ কোণটা অবশ্যই থিটা হবে। সো এরপরে আমরা এই প্রবলেমটি সলভ করার জন্য অনেক সহজে ভেক্টরের উপাংশগুলো ভাগ করে দিতে পারি ভরবেগের জন্য। সো আমি যদি বলি যে এই যে আমাদের P1, এটাকে আমি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর মাধ্যমে উপাংশে বিভাজিত করব, তাহলে আমরা লিখতে পারি যে P1 ইকুয়াল টু P1 cos theta I প্লাস P1 sin theta j। এরপর আমরা জানি যে P1 এর মান হবে এখানে mv, কারণ আমি ভরকে ধরে নিয়েছি m এবং বলে দিয়েছি যে v বেগে এটাকে ছুঁড়ে মারা হয়েছে, cos theta I প্লাস mv sin theta j। অনুরূপভাবে যদি আমরা P2 লিখতে যাই তাহলে P2 cos theta I প্লাস P2 sin theta, এখানে কিন্তু একক ভেক্টরটা হবে আসলে মাইনাস জে। আমরা যখন প্রথমে এই নিক্ষেপণ বিন্দুতে উপাংশটা নিলাম, সো এই বরাবর ভি কস থিটা, অর্থাৎ এই দিক বরাবরই হবে আমাদের P1 cos থিটা, উলম্ব বরাবর হলো ভি সাইন থিটা, সো এই একই বরাবরই আসলে হবে P1 sin থিটা। কিন্তু এই শেষ বিন্দুতে যখন সে ভূমিতে আঘাত করতেছে তখন আনুভূমিক বরাবর অবশ্যই P2 cos থিটা থাকবে, তবে P2 sin থিটা কিন্তু ওয়াই অ্যাক্সিসের ধনাত্মক দিকে না, ঋণাত্মক দিকে, অর্থাৎ নিচের দিকে হবে P2 sin থিটা। অর্থাৎ এখানে একক ভেক্টরটা জে না মাইনাস জে চলে আসবে। সো এখানে আবার আমরা P2 এর মান বসিয়ে দিই। সো P2 তে ভর m হবে এবং আমরা দেখলাম বেগের মানও v হবে, সো এটাও হবে mv cos থিটা। পরের টার্মটা হবে mv sin থিটা মাইনাস জে। এখন যদি আমরা ভরবেগের পরিবর্তন বের করতে চাই, অর্থাৎ P2 মাইনাস P1, তাহলে আমাদের জাস্ট সিম্পলি এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা বিয়োগ করে দিতে হবে। সো যখন আমরা এই দুটো টার্মকে আসলে বিয়োগ করব তখন কিন্তু এই যে প্রথম টার্ম mv cos থিটা i এবং mv cos থিটা i এই দুটো ক্যান্সেল হয়ে 0 হয়ে যাবে। সো আমাদের শুধুমাত্র দ্বিতীয় টার্মটা বিয়োগ করলে হয়ে যাবে, অর্থাৎ mv sin থিটা মাইনাস j মাইনাস mv sin থিটা j। দুটার বিয়োগফল এখানে আসবে মাইনাস 2 mv sin থিটা j। যদি শুধু আমরা মানের কথা কনসিডার করি তাহলে ভরবেগের পরিবর্তন অর্থাৎ ডেল পিটা আসবে শুধু mv sin থিটা, সরি সামনে একটা 2 হবে, 2mv sin থিটা। এখন যদি আমরা প্রশ্নে দেয়া ডেটাগুলো ইউজ করি, ভর দেওয়া আছে 5 গ্রাম অর্থাৎ 5 ডিভাইডেড বাই 1000, বেগ দেওয়া আছে 5√2 মিটার পার সেকেন্ড এবং থিটা হলো 45 ডিগ্রি।
সো এখান থেকে হিসাব করলে আমরা এই ভরবেগের পরিবর্তনটা পাবো অ্যারাউন্ড 0.05 কেজি মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। লেকচারটি এ পর্যন্তই, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তবে সাজেস্ট করবো যে এই কয়েকটি প্রবলেম সলভ করার পরে তোমরা নিজেরাই কিছু প্রাসের গতিপথের সাথে শক্তি সংরক্ষণশীলতার নীতিকে লিঙ্ক আপ করা যায় এরকম কিছু প্রবলেম ডেভেলপ করার চেষ্টা করো। যদি তোমরা সুন্দর কনসেপ্টের কিছু ডেভেলপ করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমার সাথে শেয়ার করো। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।